শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আগে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তারপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, ট্রাম্পকে সৌদি আরব। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করতে পারে না মির্জা ফখরুল। বিদেশি ঋণ ছাড়াই এক নেকের 12টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন। ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি। কুমিল্লায় ট্রাক, সিএনজি, অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত 3। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 12টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 7,151 কোটি টাকা। আজ সোমবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। এই প্রকল্পগুলো হচ্ছে কোনো বিদেশি ঋণ ছাড়াই। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার 10 নভেম্বর ভোররাত 3:45টার দিকে এই ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। রাজধানীর সূত্রপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম তারিক সাইফ মামুন, 55। তিনি একজন ব্যবসায়ী। সোমবার 10 নভেম্বর বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা 12:15টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা 11টার দিকে তাদের হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার 10 নভেম্বর সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। উপদেষ্টা বলেন, সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। যে বিষয়গুলোতে ঐক্যমত হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের একসঙ্গে বসে একটা ঐক্যমত্যে এসে সরকারকে জানায়। আমরা সিদ্ধান্ত দিতে খুব বেশি দেরি করব না। কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকার রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে। রোববার সিএনএন ও ফক্স নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এই খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে সরকারের অচল অবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি মাসে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেও ইসরায়েলের সঙ্গে সহসায় সম্পর্ক স্থাপন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রিয়াদ। তারা বিশেষ বার্তা জানিয়েছে, আগে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তারপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। আগামী 18 নভেম্বর হোয়াইট হাউসে বৈঠকের আগে কূটনৈতিক কোনো বিভ্রান্তি এড়াতে এবং দুই দেশের অবস্থান সমন্বয় করতে এমন বার্তা দিয়েছে রিয়াদ। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উপসাগরীয় অঞ্চলে আরও শক্ত করবে। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোমবার 10 নভেম্বর বিকেল 5:30টায় অর্থ মন্ত্রণালয়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে 17 জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা বাড়ানোর মধ্যে এবার ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার এই নির্দেশনা জারি করেছেন বলে যুগ্ম কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন জানান। তিনি বলেন, পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট ইনচার্জদের নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কোনো পুলিশ সদস্য এই নির্দেশনা মানতে ব্যর্থ হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে এই নির্দেশনায়। পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কাউকে কাউকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। ফলে অনেক সময় অপরাধ প্রতিরোধ করা বা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। এই কারণে দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 1971 সালে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে দেশের মানুষের কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে যারা সুবিধা নিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আজ সোমবার 10 নভেম্বর বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসজাগ করে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এদেশের মানুষের কি আপোষ হতে পারে? পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদেরকে গর্জে উঠতে হবে। আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার। 71টা হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই। এখন 24টা যা করছে তারাই সব করছে, এরকম একটি ধারণা দিচ্ছে না। 71কে ভুলে যাওয়া যাবে না। ওই 71-এ হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করা হয়েছে। ওই 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ওই 71-এ আমাদের মা বোনদের তাদেরকে অত্যাচার নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারি না। কুমিল্লার 14 গ্রামে ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। আহতদের 14 গ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 10 নভেম্বর সন্ধ্যায় উপজেলার 14 গ্রাম লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ির ইউটার্নের সামনে এই দুর্ঘটনা ঘটে। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।
তার বুকের পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেন ছিলেন একজন সাধারণ যুবক। তিনি ঢাকার নারিন্দায় এক অটোরিকশা চালকের ঘরে জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখার শেষে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। 1987 সালের 10ই নভেম্বর নূর হোসেন সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান নিয়ে। নূর হোসেনের আত্মত্যাগ মানুষের মনকে নাড়া দিয়েছিল। তার শরীর হয়ে উঠেছিল আন্দোলনের প্রতীক। এই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে 1990 সালের 6ই ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।